শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি হঠাৎ করে মোজাফফর হোসেন কোথা থেকে গ্রেপ্তার হলেন, এতদিন কোথায় ছিলেন, তার বিচার প্রক্রিয়ায় বা কি হবে, এসব বিষয় নিয়ে আজকের আমাদের সংবাদ বিশ্লেষণ। প্রিয় দর্শক, সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সাখাওয়াত হোসেন, আর অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন অবসরপ্রাপ্ত মেজর ডেল এইচ খান। ডেল এইচ খান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনেকের মনেই প্রশ্ন, এতদিন পর, দীর্ঘদিন পর এই জিয়াউর রহমান হত্যা মামলার এই আসামির, আমরা জানি জিয়াউর রহমান হত্যা মামলার বেশিরভাগ আসামির ফাঁসি হয়েছে, কিন্তু দীর্ঘদিন এই আসামি কোথায় ছিলেন? অনেকে শুনে বলছেন যে ভারতে ছিলেন, অনেকে বলছেন দেশে ছিলেন। আসলে এই প্রক্রিয়াটা কি এবং তার বিচার প্রক্রিয়াটা কি হবে, সেসব বিষয় নিয়ে ডেল এইচ খানের কাছে আমার প্রথম প্রশ্ন, আসলে উনি কোথায় ছিলেন এতদিন? ধন্যবাদ। যতটুকু আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি সেটা হচ্ছে তিনি দীর্ঘ ৪৫ বছর পলাতক ছিলেন এবং এর ভেতরে লম্বা একটা সময় তিনি পরিচয় গোপন করে অথবা পরিচয় পরিবর্তন করে ভারতে অবস্থান করছিলেন। এটা মানে গণমাধ্যমের মাধ্যমে আমরা এটা জানতে পেরেছি। বাট অবশ্যই এখন যেহেতু উনি ধরা পড়েছেন এবং শুরুতে তিনি ডিবি হেফাজতে ছিলেন এবং সেখান থেকে সামরিক কাস্টডিতে তাকে নিয়ে আসা হয়েছে এবং যতদূর শুনতে পেরেছি তিনি এই মুহূর্তে চট্টগ্রামে অবস্থান করছেন। সো এই প্রেক্ষিতে এখন হয়তো তার কাছ থেকে প্রকৃত সত্যটা জানা সম্ভব হবে এবং আমাদের আজকের আলোচনায় আমার মনে হয় যে এটাই মূল আকর্ষণ হতে যাচ্ছে যে আমাদের এই মেজর মোজাফফর, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপরে সর্বপ্রথম গুলি চালিয়েছিলেন এবং তার মৃত্যু নিশ্চিত করার পর তদানীন্তন মেজর জেনারেল মঞ্জুরকে তিনি ফোনে নিশ্চিত করেছিলেন যে জিয়াউর রহমানকে সম্পূর্ণভাবে হত্যা করা হয়েছে। সুতরাং তার তখনকার ভূমিকা, তার হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়া এবং দীর্ঘ ৪৫ বছর ধরে কোথায় তিনি পালিয়েছিলেন এবং কথিত আছে যে শেখ হাসিনা শাসনামলে তাকে ঘন ঘন গণভবনে দেখা যেত, সেটাই বা তাহলে কিভাবে সম্ভব হতো এবং সর্বোপরি এতদিন তাকে গ্রেপ্তার করা হলো না, কিন্তু এখন হঠাৎ করে তাকে কিভাবে খুঁজে পেল? সুতরাং এই প্রশ্নগুলো জনগণের মনে আছে। জনগণের এই প্রশ্নটা আমারও, আমাদের দর্শকরা যেমন জানতে চাই যে গণমাধ্যমে যে সূত্র ধরে আমরা যেরকম জানতে পেরেছি যে কিভাবে আটক হলো, এই বিষয়টা নিয়ে আপনার কাছে কি তথ্য আছে যে আটকের প্রক্রিয়াটা? না, আমার কাছে বিশেষ কোনো তথ্য নাই। যতটুকু গণমাধ্যমের মাধ্যমে জানতে পারছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। কিন্তু এখানে যে বিষয়গুলো প্রতি মানে সরকারের নিরাপত্তা বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে মনোযোগ দিতে হবে, সেটা আমি আপনাদেরকে বলতে পারি। দেখেন, জিয়াউর রহমানের হত্যাকাণ্ড একটা কালো অধ্যায়, একই রকমভাবে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড একটা কালো অধ্যায়। যদিও কথিত আছে যে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কিছু মানুষ উল্লাস করেছিল, কারণ বাকশাল সহ অন্যান্য কার্যক্রমের কারণে তিনি দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। 1971 সালের মুক্তিযুদ্ধে তিনি সরাসরি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন নাই। সুতরাং তার বিরুদ্ধে কিছু ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল। কিন্তু জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর যেটা দেখা গেল সেটা হচ্ছে মানুষ কিন্তু সত্যিকার অর্থে ব্যথিত হয়েছিল। এবং কেন ব্যথিত হয়েছিল? কারণ এই লোকটা স্বাধীনতার ঘোষণা দিয়েছে বলে জনতা জানত। এই লোকটা নিজে মুক্তিযুদ্ধে একটা ফোর্স কমান্ডার ছিল, জেট ফোর্স কমান্ডার। এই লোকটা সক্রিয়ভাবে কামালপুর বিওপির মতো অসংখ্য যুদ্ধের সম্মুখ যোদ্ধা, রাইট, এবং নেতৃত্ব দিয়েছেন। এই লোকটা মুক্তিযুদ্ধের পর পর যখন তাকে প্রকারান্তে প্রতারিত করে, উপেক্ষা করে তার জুনিয়র জেনারেল শফিউল্লাহকে সেনাপ্রধান বানানো হয়, তিনি বিদ্রোহ করেননি, তিনি এর জন্য আপত্তিও জানান। সেই সময়টায় উনি তুমুল জনপ্রিয় ছিলেন এবং সদস্যদের ভিতরে বিশেষ করে। এবং এরপরে ওই যে নভেম্বরের যে মানে সিপাহী বিদ্রোহটা হলো, তারপরে কিন্তু তার আগে জেনারেল খালেদ মোশাররফ কিন্তু তাকে মানে বের করে দিয়েছিলেন সেনাবাহিনী থেকে,
এবং সেটা নিয়েও কিন্তু তিনি কোনো উচ্চবাচ্য করেননি। কথিত আছে যে তিনি নাকি তখন যখন তাকে বলা হলো, খালেদ মোশাররফ যখন বলল যে আপনি ইউ আর নো মোর সেনাপ্রধান, আমি এখন সেনাবাহিনীর প্রধান, এবং তাকে যখন অবরুদ্ধ করে রাখা হয়েছিল, তখন তিনি সিম্পলি জেনারেল এমএজি ওসমানীর কাছে জানতে চাচ্ছিলেন যে স্যার, ঘটনা তো যা হচ্ছেই, তা আমি যদি এখন সেনাবাহিনীর বাইরে চলে যাই তাহলে কি আমি পেনশনটা পাবো কিনা, কারণ আমার তো সংসার আছে, আমি সৎ মানুষ, আমার তো অন্য কোনো ইনকাম নাই। তো ওইরকম একটা মানুষ, তাকে কিন্তু সিপাহী জনতা ক্ষমতায় নিয়ে আসলেন, ব্যাপক জনপ্রিয়তা পেলেন, এবং তিনি যখন দায়িত্ব পেলেন তখন দেশটাকে পুনর্গঠনের জন্য স্মার্ট কিছু মুভ নিলেন, যেটা এর আগে অথবা এর পরে আমরা দুর্ভাগ্যজনকভাবে আর দেখতে পাইনি। তিনি সার্ক প্রতিষ্ঠা করলেন, তিনি বাকশালের ফলে বহুদলীয় যে গণতান্ত্রিক একটা প্রক্রিয়া ছিল এটা রুদ্ধ হয়ে গিয়েছিল, সেটা আবার উনি ফিরিয়ে আনলেন। তিনি প্রশাসনে এবং রাজনীতিতে মেরিটোক্রেসি, আপনি যেটা বলছিলেন সেটা আবার আর একটু শুনতে চাই যে উনি যেভাবে এগিয়ে যাচ্ছিলেন, এইটাকে থামাতেই কি তখনকার এই ওনাকে হত্যার পরিকল্পনা, দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন? এটা খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন আপনি। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডটা কেন এত জরুরি হয়ে উঠেছিল, কার জন্য এত জরুরি হয়ে উঠেছিল? তিনি তো বাংলাদেশের জনপ্রিয়তা তুঙ্গে ছিলেন, এবং সব রাজনৈতিক দল কিন্তু কমফোর্টেবল ফিল করছিল তার সাথে কাজ করার জন্য, কারণ তিনি মেধাবীদেরকে দলমত নির্বিশেষে প্রশাসনে এনে প্রশাসনটাকে গতিবৃদ্ধি করার চেষ্টা করছিলেন। এখন এই জায়গাটায় যেটা সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে ভারত তার ব্যাপারে অত্যন্ত কনসার্ন ফিল করতে শুরু করেছিল, এবং এটা এতটাই প্রকট হয়ে উঠেছিল যে মানে এটা একটা আশঙ্কা হিসাবে ইতিহাসবিদরা এখনো যেটা খোঁজার চেষ্টা করে যে আসলে এই হত্যার পেছনে কার সবচেয়ে বেশি লাভ ছিল। ঠিক আছে, সো জিয়াউর রহমান মারা যাওয়ার পরে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন হুসাইন মোহাম্মদ এরশাদ, কারণ তিনি মুক্তিযোদ্ধা অফিসার না হয়েও সেনাপ্রধান ছিলেন এবং সেখান থেকে তিনি রাষ্ট্রপ্রধান হওয়ার সুযোগ পেলেন। কিন্তু এই হুসাইন মোহাম্মদ এরশাদের সাথে ভারতের যে নিবিড় সম্পর্ক, এটাও অনস্বীকার্য। তার ব্যক্তিগত যে চারিত্রিক দুর্বলতা ছিল, অনেকেই মনে করে যে সেটাকে ভারত খুব চমৎকারভাবে হানি ট্র্যাপের মাধ্যমে কাজে লাগিয়েছে, এবং এই হুসাইন মোহাম্মদ এরশাদকে ভারতের দরকার ছিল ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত শেখ হাসিনা রেডি না হয়। পয়েন্ট টু নোট, শেখ হাসিনা কিন্তু দিল্লিতে অবস্থান করছিলেন দীর্ঘ সময় ৭৫ সালের পর থেকে। তো এই জায়গাটাতে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার যেটা, সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের যেরকম চুলচেরা বিশ্লেষণ আমরা জানি, জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের ব্যাপারটা কিন্তু অতটা উন্মোচিত না, খুব বেশি বইপত্র আপনি পাবেন না। আমি যখন সামরিক বাহিনীতে ছিলাম তখন ন্যাচারালি, যেহেতু জিয়াউর রহমান ছিলেন একজন সামরিক অফিসার, তার ব্যাপারে অধ্যয়ন করার খুব শখ ছিল আমার। কিন্তু আমি দুর্ভাগ্যজনকভাবে দেখতাম যে সামরিক বাহিনীর যে স্টেশন লাইব্রেরিগুলো আছে, সেই লাইব্রেরিগুলোতে তার ব্যাপারে লেখা বইগুলো অদৃশ্য হয়ে গেছে দিনে দিনে, এবং খুব একটা পড়ার সুযোগ পেতাম না। বরং এটা নিয়ে প্রশ্ন করলে সিনিয়ররা বিব্রত হতেন। ঠিক আছে, তো এই কারণে এই যে মেজর মুজাফফর এখন ধরা পড়লেন, এই মুজাফফরের ধরা পড়াটা এত ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? বিকজ মেজর মুজাফফর একটা কিলিং মিশনে সংশ্লিষ্ট ছিলেন, এবং তারা কয়েকজন মিলে ওই রাতে সার্কিট হাউসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে হত্যা করেছিল। সেই হত্যাকাণ্ডের পরপরই অত্যন্ত রহস্যময়ভাবে যে জিনিসটা দেখা গেল, যে এই হত্যাকাণ্ড এবং এই ষড়যন্ত্রের সাথে জড়িত যারা ছিল, যাদেরকেই পাওয়া গেছে তাদেরকেই এরশাদ ফাঁসিতে ঝুলিয়ে দ্রুততম সময়ের ভিতরে হত্যা করেছে। তখন কি দেশে আইন ছিল না? রাষ্ট্রপতিকে হত্যা করা কি সামরিক আইনে করা জরুরি? এই প্রশ্নটা তখন করার কেউ ছিল না, কিন্তু এখন আমরা করব, এখন আমরা করি। এই যে মেজর মুজাফফর এখন ধরা পড়লেন, তাকে কি তড়িঘড়ি করে এখন ফাঁসিতে ঝুলানো জরুরি, নাকি তার কাছ থেকে জিয়াউর রহমানের বিরুদ্ধে সেই কালো রাতে কি কি ঘটনা ঘটেছিল, কারা কারা এটার পিছনে জড়িত ছিল, কিভাবে তারা সার্কিট হাউসে আসলো, কিভাবে তারা কাকে কাকে ম্যানেজ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করলো, হত্যা করার পর কারা তাকে ওই রাঙ্গুনিয়ে নিয়ে ওভাবে ডাম্প করে মাটি চাপা দিয়েছিল, এবং এর পরের যে ২৪ ঘন্টার ঘটনা,
বিপ্লবী পরিষদের ঘোষণা, রেডিও সেন্টার দখল করে সারা দেশে নতুন একটা মানে শাসন ব্যবস্থার যে প্রচারণা শুরু হয়েছিল, এই ব্যাপারগুলো তো পুঙ্খানুপুঙ্খভাবে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হওয়া জরুরি। অনেকেই দেখবেন এই জায়গায় মানে বিচার ব্যবস্থাটা নিয়ে প্রশ্ন তুলছে। বিষয়টা অনেক এই মানে আমার মতো অনেকে জানতে চাই যে আসলে এই যে ধরা পড়লো দীর্ঘদিন পরে তার বিচার প্রক্রিয়াটা কি হবে। আমি এর সাথে একটা জিনিস যুক্ত করে দিতে চাই আপনাকে। আমি ঠিক জানি না যে বিগত গভর্নমেন্ট শেখ হাসিনা সরকার এক সময় যখন বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি মানে বিচার করলেন, সেই সময়টা উনি বলতেন যে জিয়াউর রহমান হত্যারও বিচার হবে বলতেন, কিন্তু আসলে কোনো প্রক্রিয়া আমরা মানে অ্যাটেম্প নিতে দেখিনি। আপনি একটু আগে বলছিলেন যে যাকে ধরা হলো মেজর মুজাফফর, উনি আসতেন গণভবনে আসতেন, আমরা ঠিক বুঝিনি যে এই বিষয়গুলো কিভাবে এটার সাথে সংযোগ। না, এই জায়গাটাতে ধরেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডের যে অংশটা আছে, এই গল্পটা তো পরিষ্কার হওয়া জরুরি। এখন এই কারণে আপনি বিএনপিকেও দোষ দিতে পারবেন। বিএনপি একাধিকবার ক্ষমতায় ছিল, কিন্তু এই রহস্য উদ্ঘাটনে খুব একটা আলোকপাত করেনি, এবং এটার পেছনে কারণটাও বোধগম্য। কারণ বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় আসলেন, তখন তার কাছে দেশ চালানোটা প্রায়োরিটি ছিল, এবং জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই তখন পর্যন্ত বিভিন্ন বাহিনীতে ছিলেন, উচ্চ পদে ছিলেন। সুতরাং ওই মুহূর্তে ওটা নিয়ে ঘাটাঘাটি করলে একটা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হতো, এবং রাজনৈতিকভাবে সেটা খুব একটা সুখকর হতো না বোধহয়। সুতরাং এইটা অনেক সময় বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ জলাঞ্জলি দেওয়ার একটা উদাহরণ হিসেবেই দেখতে চাই আমরা। কিন্তু ইদানিং এসে যেটা দেখা যাচ্ছে, যেমন ধরেন অনেকে বলছে যে তারেক রহমান বলছেন যে তিনি কোনো প্রতিহিংসার রাজনীতি চান না। আমরা একটু মেজর ডেলিস খান আবারও একটু জানতে চাই যে আপনি যেটা বলছিলেন যে তারেক রহমানের নেতৃত্বে সুন্দর করে এগিয়ে যাচ্ছে, জিয়াউর রহমান যেভাবে এগিয়ে নিতেন সেই রাষ্ট্রটা এগিয়ে যাচ্ছে। তাই কিন্তু সবারই প্রশ্ন যে আসলে এই যে ওনাকে ধরলো মেজর মুজাফফর হোসেন, তার বিচার প্রক্রিয়াটা কি হবে, আপনি যদি ওটা ধন্যবাদ। দেখেন, আমাদের ধর্মেও কিন্তু একটা কথা বলা আছে, সেটা হচ্ছে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে, কিন্তু আপনি যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকেন, তাহলে যার হক নষ্ট করছেন সে যদি ক্ষমা না করে, তাহলে আপনার ক্ষমা আল্লাহও করবে না, রাইট? তারেক রহমানের বিরুদ্ধে কিন্তু অনেক ধরনের অত্যাচার হয়েছে 17 বছর আগে, তার উপরে হওয়া অত্যাচার তিনি ক্ষমা করে দিতে পারবেন। কিন্তু লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এগেইনস্টে যেই মানে নৃশংসতা দেখানো হয়েছে, এইটা ক্ষমা করার তো এখতিয়ার বোধহয় ওনার নাই। উনি পুত্র হিসেবে নরম থাকতে পারেন, উনি রাষ্ট্রপ্রধান হিসেবে শোভন থাকতে পারেন, কিন্তু ইতিহাসের তো দায় আছে একটা, যে কিভাবে দেখেন এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে যে কারা হত্যা করলো, আর একটা হচ্ছে কেন হত্যা হলো। সো এই হত্যাকাণ্ডের যে ইতিহাসটা আছে, এটা ওপেন করা খুব জরুরি, এবং এই জায়গাতেই মেজর মুজাফফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তিনি একমাত্র সম্ভবত অবশিষ্ট আসামি যে বেঁচে আছে এখনো। সুতরাং গত 45 বছর ধরে আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বাহিনী সবার চোখে ধুলা দিয়ে এই লোকটা নিজেকে আত্মগোপন করে রাখতে পেরেছিল। আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা বাহিনীকে আমি কৃতিত্ব দিব যে তারা তাকে এখন ধরতে পেরেছে এবং সঠিক সময়ে ধরতে পেরেছে। এ ব্যাপারে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত মানে ক্রেডিট নেওয়ার যোগ্য, তারা সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারে, তারা তাকে ধরতে পেরেছে। কিন্তু এখন আমাদের সতর্ক হওয়ার কারণ আছে। কি কারণ আছে? সেই জিয়াউর রহমান মারা যাওয়ার পরে যে মানে কোর্ট মার্শালগুলো করে তাৎক্ষণিকভাবে অনেক অফিসারকে মেরে ফেলা হয়েছে, ফাঁসিতে চড়ানো হয়েছে। জেনারেল মঞ্জুর ধরা পড়ার পরে বারবার বলতেছিলেন যে আমাকে আর্মির হাতে দিয়েন না, আমাকে পুলিশের হাতে দেন, আমি অনেক কিছু জানি, আমাকে বলতে দেন। কিন্তু কি হলো, এরশাদ আর্মি হেডকোয়ার্টার থেকে কিন্তু মানে সরাসরি নির্দেশ দিল যে প্রথম সুযোগেই যেন জেনারেল মঞ্জুরকে হত্যা করে ফেলা হয়। ঠিক আছে, তাহলে রইল বাকি একমাত্র কিন্তু মেজর মুজাফফর। সুতরাং এখন মেজর মুজাফফরের নিশ্চয়ই ওই আদালতে, তখনকার আদালতে একটা শাস্তি অলরেডি হয়েছে। এখন অপশন আছে দুইটা, একটা হচ্ছে তাকে পাওয়া গেছে, এখন তাড়াতাড়ি শাস্তি দিয়ে দেন। বাট এই জায়গাতেই আমার কাছে মনে হয় জনগণ এবং রাষ্ট্র একটা ম্যাচিওর ভূমিকা পালন করতে পারে। না, মেজর মুজাফফরকে গত 45 বছর যেহেতু কোনো শাস্তি দেওয়া যায় নাই, আরো 5 বছর অপেক্ষা করতে জনগণের কোনো আপত্তি নাই, আমার ব্যক্তিগতভাবে আপত্তি নাই। আপনি এটা আর্মি কাস্টডিতে রাখেন আর রাষ্ট্রীয় অন্য কোনো কাস্টডিতে রাখেন, তাকে বরং ওই কাস্টডিতে রেখে ওই পুরা ইতিহাসটা আমাদের জানা খুব জরুরি। এটা তার মৃত্যুদণ্ডের চেয়ে এখন জরুরি হয়ে দাঁড়াইছে। দিস ইজ নাম্বার 1। সুতরাং সেটা করার জন্য যেটা করতে হবে যে এই ঘটনাটা উনি কার বুদ্ধিতে করেছিলেন, কিভাবে করেছিলেন, এরপরে গত 45 বছর ধরে তাকে কে শেল্টার দিয়েছে,
তিনি কিভাবে কিভাবে দেশের বাইরে যেতেন, আবার দেশে ফেরত আসতেন, কোন কোন জায়গায় ছিলেন, এই পুরো যে চ্যানেলগুলো আছে, এই লাইনগুলো আছে, এগুলা কি জানার দরকার নাই রাষ্ট্রের? অবশ্যই দরকার আছে। সুতরাং এইটা জানার স্বার্থে বরং তাকে এখন বাঁচিয়ে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত ওই অজানা তথ্যগুলো আমরা জানতে না পারি। প্রয়োজনে আন্তর্জাতিক ফরেনসিক এবং ইনভেস্টিগেটর যারা আছে, এক্সপার্টস, তাদেরকে আনতে হবে। এই জায়গায় রাষ্ট্রকে কার্পণ্য করার কোনো সুযোগ নাই। রাষ্ট্রকে ওই জায়গাটাতে ইনভেস্ট করতে হবে, কারণ ইতিহাসের ভয়াবহতম একটা কালো অধ্যায়, যে অধ্যায়টা নিজে থেকে তো বটেই, তার পাশাপাশি পরিকল্পিতভাবে এরশাদ এবং হাসিনা মিলে দীর্ঘদিন এই পৃষ্ঠাটাকে ছিঁড়ে ইতিহাসের বই থেকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। ওই জায়গাটুকুতে যে ইতিহাসের অক্ষরগুলো সমুন্নত রাখার স্বার্থে এই মেজর মুজাফফরকে এখন ইন্টারোগেট করা দরকার, তার কাছ থেকে তথ্যগুলো জানা দরকার। এরপরে আরেকটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে তখনকার আইনে যেই শাস্তিটা দেয়া হয়েছে সেই শাস্তিটা যথেষ্ট ছিল কিনা, সেটাও এখন বাংলাদেশের আইন যেহেতু অনেক শক্তিশালী, আরেকবার পুনর্বিবেচনা করা যেতে পারে এবং তারপরে তার যথাযথ প্রাপ্য শাস্তিটা তাকে দেয়া দরকার। আমার মনে হয় যে তাহলে কি এখান থেকে যে কুশলী যারা আছেন, আপনি যেটা বলছেন জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলার যে কুশীলব, তাদের তথ্য বেরিয়ে আসার একটা সুযোগ তৈরি হয়েছে অবশ্যই। এবং এই জায়গাটাতে রাষ্ট্রকে একটা সাহসী পদক্ষেপ নিতে হবে। দেখেন, আজকে যদি রাষ্ট্র এটার ব্যাপারে সাহসী পদক্ষেপ না নেয়, আজকে যদি এখনো ওই লজ্জায় থাকে যে কার কার নাম বেরোয় আসবে, কার বদনাম হয়ে যাবে, তাহলে হবে কি, শেখ মুজিবের পরে জিয়াউর রহমান, জিয়াউর রহমানের পরে আবার এক রহমান অথবা এক শেখ মারা যাবে। এটা তো হতে দেওয়া যায় না। এটা ইভেন মানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আমার যে নিবেদন থাকবে সেটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে একজন সামান্য রাজনৈতিক কর্মীর মানে নিরাপত্তার খাতিরে এখানে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমরাও চাই যে এই যে হঠাৎ করে ধরা পড়লো না, এটা দীর্ঘদিন ধরেই তাকে নজরে রাখা হয়েছিল। এই মেজর মুজাফফর হোসেন, মেজর মুজাফফর হোসেনের তাকে যে অ্যারেস্টের মাধ্যমে একটা চরম সত্য বেরিয়ে আসুক এবং কুশলীরা বেরিয়ে আসুক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যারা হত্যার পেছনে জড়িত ছিলেন, আমাদের ধারণা, সারা দেশের মানুষের ধারণা, জনগণের ধারণা যে সেখান থেকে বেরিয়ে আসবে যে এইটার পেছনে কারা ছিলেন। প্রিয় দর্শক, কথা বলছিলাম আমরা জনাব ডেলিজ খানের সাথে, জানার চেষ্টা করছিলাম যে এই যে মেজর মুজাফফর হোসেন কিভাবে আটক হলেন এবং তার বিচার প্রক্রিয়াটা কি হতে পারে, এবং তার মাধ্যমে ওনাকে ধরার মাধ্যমে দেশে এই যে কালো অধ্যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই হত্যার একটা বড় রহস্য উন্মোচন হতে পারে, যে এর পেছনে কারা ছিলেন, এবং তাই এইটার এক ধরনের দৃষ্টান্তমূলক বিচার চায় সাধারণ মানুষ। তবে যাতে প্রহসন না হয়, দ্রুত বিচার প্রক্রিয়া শেষ না করা হয়। আজ এখানেই শেষ করছি। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন।